শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছি সে এই ঘটনাটা নিজের কানে শুনেছে আর কি, যার সাথে ঘটেছে তার হাত থেকে নিজের কানে শুনেছে আর কি। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম অজিত, আমার বাড়ি কলকাতায়। কিন্তু আজকে আমি যে ঘটনা লিখে পারলাম সেটা আমি নিজের কানে শুনেছি আর কি, যে যার সাথে ঘটেছে বা যার ফ্যামিলির সাথে ঘটেছে সেই আমাকে নিজে বলেছিল ঘটনাটা। তো ব্যাপারটা এরকম, কিছু বছর আগে, 2-3 বছর আগের ঘটনা এটা। মানে যে আমি শুনেছি 2-3 বছর আগে ঘটনাটা, আর তারও প্রায় 7-8 বছর আগের ঘটনা আর কি। মানে এখন হিসাব করে দেখতে গেলে ঘটনাটা প্রায় 11-12 বছর আগের ঘটনা, ঠিক আছে। তো আমি আর আমার একটা বন্ধু, দুজনে, একটা না দুজন বন্ধু, মানে আমরা 3জন ঘুরতে গেছিলাম হিমাচলের একটা গ্রামে, ঠিক আছে। এবার আমাদের যে গ্রামটা আমরা গেছিলাম সেই গ্রাম থেকে আমাদের ট্রেকিং করার কথা ছিল, ঠিক আছে। ট্রেকিং করে আমাদের একটা পয়েন্টে যাওয়ার কথা ছিল। তো আমরা শুরু করেছিলাম দুপুরবেলায়, ঠিক আছে। এবার দুপুরবেলা ট্রেকিং করতে করতে আমাদের যে একটা বন্ধু ছিল, হ্যাঁ, তার মধ্যে ওই বন্ধুটা, দুটো বন্ধুর নাম হচ্ছে, একজনের নাম শুভায়ন, একজনের নাম হচ্ছে সুমিত। শুভায়ন বলে যে ছিল, তার একটু সমস্যা হচ্ছিল, মানে শ্বাস নিতে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো, কারণ আমরা অনেকটাই উঁচুতে ছিলাম। ওর জন্য ওর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, ওর জন্য একটু থেমে থেমে যাচ্ছিলাম, মানে একটু যাচ্ছিলাম তারপর একটু বসছিলাম, এরকম করে যাচ্ছিলাম। কিন্তু আমরা ঠিক করেছিলাম সেই যে পয়েন্টে আমরা যাব ট্রেকিং করে, ওই পয়েন্টে আমরা সেদিনকে পৌঁছে যাবো আর কি। আমরা শুরু করেছিলাম প্রায় 11:30-12টার দিকে। আমরা ঠিক করে যদি চলতাম সেই সময়, তাহলে আমাদের প্রায় আমরা 4টে, 4:30টার মধ্যে আমরা সেখানে পৌঁছে যেতাম। কিন্তু আমাদের সেটা হয়নি, কারণ আমরা খুবই সময় নিয়ে চলেছি। দ্বিতীয় কথা, আমরা অনেক বসেছি আর কি, অনেক অনেক কারণের জন্য আমাদের সময় দেরি হয়ে যাচ্ছিলো। এবার যখন আমাদের বিকেল, তাও মানে সন্ধে আর কি, 7টা কি 7:30 বাজে, সেই সময় আমাদের ওখানে ও আলো তো ছিল, কারণ অত উঁচুতে আলো থাকে ওই সময়, কিন্তু আমরা সামনে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ আমরা সেখানে পয়েন্টে আমরা পৌঁছাতে পারবো না। আর আধ ঘন্টা 1 ঘন্টা পরেই তখন অন্ধকার হয়ে যেত। তো আমরা সেই পয়েন্টে তো পৌঁছাতে পারবো না, ওইটাই আমরা মাঝখানে যদি আটকে যাই, এমন কোনো জায়গায় চলে যাই যেখানে আমরা কোনো কিছুই, নিজেদের টেন্টটাও লাগাতে পারলাম না, সেটা আরও বেশি দুশ্চিন্তার হবে। তো আমরা ওই সময়, যেই সময় আমরা ডিসিশানটা নিয়েছিলাম যে আমরা আর যাবো না, সেই সময়টা আমরা আশেপাশে দেখছিলাম যে আমাদের টেন্টটা কোথায় লাগানো যায়, কারণ আমরা ঠিক করেছিলাম আর আমরা এগোবো না, কালকে বাকিটা করবো, আমরা আজকে এখানেই থেকে যাই, ঠিক আছে। আমাদের কাছে সব কিছুই ছিল, আমাদের কাছে টেন্ট ছিল, একটা বড় টেন্ট 3জনের থাকার মতো একসাথে, এবং একটা গ্যাস ছিল, ছোট্ট গ্যাস মতো, যেখানে আমরা রান্নাবান্না করতে পারবো, খাবার দাবার ছিল, একটা প্যান কুকার ছিল, সব কিছু ছিল আর কি। তো আমরা টেন্টটা লাগাচ্ছিলাম একটা জায়গায়, হ্যাঁ, তার পাশে একটু দূরেই, ওই 5-7 পা দূরেই একটা ঘর ছিল আর কি, ঠিক আছে, একজনের, মানে ছোট্ট একটা ঘর, ঠিক আছে। এবার আমরা তারই 5-7 পা দূরে আমাদের টেন্টটা লাগালাম। লাগানোর সময় টেন্টের যে ডান্ডাগুলো থাকে সেগুলো ভেঙে যায়, একটা ডান্ডা ভেঙে যায়। এবার একটা ডান্ডা না থাকলে তো আর টেন্টটা লাগানো সম্ভব নয়, সেই জন্য আমরা সেখানে যাই, সে বাড়িটায় গিয়ে জিজ্ঞেস করি যে তার কাছে কিছু যন্ত্রপাতি আছে কি না, যেটাতে আমরা টেন্টটা লাগাতে পারবো। বা সে বলে যে না, তার কাছে কিছুই নেই সেরকম, হ্যাঁ। এবং তার অবস্থা খুবই খারাপ আর কি, মানে খুবই গরিব আর কি, মানে তার কাছে সেরকম কিছুই নেই। এবং তার ঘরের ভেতরটা উঁকি মারতেও আমরা দেখলাম যে একজনেরও খুব কষ্ট করে সেখানে থাকবে আর কি, এরকমই সংকীর্ণ জায়গায় সেই ঘরটা আর কি। তো আমরা সেখানে তাকে আর বলতেই পারিনি যে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন কি না, এইসব, ঠিক আছে। এবার আমি তাকে বললাম যে আমাদের সুমিত বলে যে বন্ধুটা, সে জিজ্ঞেস করে যে এখানে কি কোনো হোমস্টে বা কিছু হোটেল আছে যেখানে আমরা রাতটা কাটাতে পারবো। সে বলছে না, এখানে তোমরা কিছুই পাবে না, এখান থেকে তোমাদের হোমস্টে হোটেলের জন্য এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার নিচে নামতে হবে। আমি বলছি বাবা, তাহলে তো মানে আমরা আরও পিছিয়ে গেলাম তাহলে কালকে সকালের জন্যে। তো ঠিক আছে, দরকার নেই, হ্যাঁ। তো তারপর সে আমাদেরকে বলে যে এই সামনে একজনের বাড়ি আছে, নিজে একাই থাকে, তোমরা যদি চাও আমি একবার গিয়ে বলতে পারি, আমার সাথে একটু ভালো কথা হয়।
আমি ঠিক আছে চলুন। গেলাম, সেই তার বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো হাঁটা পথ আমরা গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা মানুষ বেরিয়ে এলো। যখন সে ডাকলো, বাবা বাবা করে ডাকলো, তখন সেখান থেকে একটা মানুষ বেরিয়ে এলো। মানুষটা পরনে ছিল লাল রঙের একটা লুঙ্গি টাইপের, ঠিক আছে, আর তার গায়েও ছিল একটা লাল রঙের পোশাক এবং মাথায় একটা লাল রঙের ওই কাপড়টাকে টুপির মতো বেঁধে রেখেছে। আমাদের দেখে অবাক লাগছিল যে অত ঠান্ডায়, প্রায় 2-3 ডিগ্রি সেলসিয়াস ওই সময়, সে কী করে খালি গায়ে রয়েছে, এটা আমাদের খুব অবাক করছিল আর কি। মানে সে কি মানুষ না অতি মানুষ? তো যাই হোক, তাকে আমরা সব কিছু বললাম যে আমরা এরকম শুরু করেছিলাম এই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে পারিনি, আমাদের ট্রেনটা ছিল সেটাও ভেঙে যায়। হ্যাঁ, তো আমরা ভাবছি রাতটা কোথায় কাটাবো। তখনই সে নিজের থেকেই বলে যে তোমরা যদি তোমাদের প্রবলেম না থাকলে তুমি আমাদের সঙ্গে, তোমরা 3জন আমার সঙ্গে আমাদের ঘরে থাকতে পারো, কালকে সকালে নয় চলে যাবে। তখন আমি বলি যে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো ডিস্টার্ব হবে না? তখন সে বলে না, ডিস্টার্বের কিছু ব্যাপার নেই, তোমরা যদি চাও তো তোমরা থাকতে পারো। তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে। এবার যে মানুষটা আমাদেরকে নিয়ে গেছিলো সেখানে, সে সুমিতকে, মানে সুমিত যখন ঢুকছে সেই বাড়িতে, সেই সময় তাকে বলে দেয় যে ভুলভাল কিছু বলো না, যাতে সে রেগে যায়, তাহলে কিন্তু বিপদ। সে বুঝতে পারে না মানে কি বলতে চাইছে, তো সেও ঢুকে যায় আর কি। তো তারপরে ওই লোকটা চলে যায়। তবে আমরা 3জন ভেতরে বসে আছি। ঘরটা বেশ পুরোটাই মাটির ঘর এবং উপরে টালির ছাদ দেওয়া। হ্যাঁ, এবং খুব একটা ছোট না, বেশ ভালোই বড় একটা ছোট্ট করে একটা রান্নাঘর রয়েছে, সেখানে উনুন রয়েছে। হ্যাঁ, এবং 2টো বিছানা, ঠিক আছে, এবং যাবতীয় যা যা সরঞ্জাম লাগে সব কিছুই রয়েছে আর কি। হ্যাঁ, তো আমরা তাকে জিজ্ঞেস করলাম, এই বাড়িটা ঘরে আপনি একাই থাকেন? বলছে হ্যাঁ, আর কে থাকবে, আমি একাই থাকি, এইসব বলছে আর কি। তো তারপর সে দেখলাম রান্নাঘরে বেশ অনেকক্ষণ ধরে খুটখুট কিছু করছিল, মানে কিছু একটা বানাচ্ছিল আর কি। আমরা নিজেদের মতো বসে গল্প করছি। এবার আমরা সেই সময় লক্ষ্য করলাম যে বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসছে, মানে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু আওয়াজটা একেবারেই কোনো মানুষের কণ্ঠ বা গলার স্বর নয়। আওয়াজটা খুবই অদ্ভুত টাইপের, মানে কেমন কোনো পশু পাখি ডাকলে যেরকম শব্দ হবে, হ্যাঁ, শব্দটা একেবারে নাকের সুরের একটা শব্দ, কিন্তু পশু পাখি ডাকলে যেরকম শব্দ হবে সেরকমই শব্দ আর কি। তো দেখলাম সে হাতের মধ্যে মুঠো করে কিছু নিয়ে এলো, হ্যাঁ, প্যাকেটের মধ্যে। হ্যাঁ, নিয়ে এসে দরজার আগে যখন খুললো, তখন আমরা দেখতে পেলাম যে একটা মানুষ, হ্যাঁ, পুজো হয়ে গেছে সম্পূর্ণ, একটা পোশাক পরে রয়েছে, কিন্তু সেটা একেবারেই নোংরা এবং ছেঁড়া ফাটা, এবং তার গায়ে একটা শাল রয়েছে, সেই শালটাও একবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চুল দাড়ি একবারে বেড়ে, মানে কি বলবো, বুক অবধি এসে গেছে তার দাড়ি, এবং চুলগুলো বেশ বড় বড়। হ্যাঁ, নোংরা, অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। সে হাতে একটা লাঠি ছিল, এবং ওই যে মানুষটা যার বাড়িতে আমরা ছিলাম, সে ওই হাতে খাবারটা দিয়ে দেয় এবং সে ওখান থেকে চলে যায়। এবার সে দরজা দিয়ে দেয়। তো আমরা কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ সুমিত ততক্ষণে আমাদেরকে বলে দিয়েছে যে ওই লোকটা আমাদেরকে কী বলেছিল, ঠিক আছে, আমরা সেরকম কিছু জিজ্ঞেস করিনি। তারপরে সে এসে আমাদের সামনে বসে জিজ্ঞেস করে যে আমাদের নাম কি, আমাদের কী পরিচয়, কী করি, কোথা থেকে এসেছি না এসেছি, কদিন এসেছি, কবে যাব, সব কিছু আমাদের জিজ্ঞেস করে। আমরা বেশ হাসির ছলেই বলি। সে মানে গল্প করেছিল, আমরাও করছিলাম আর কি। তো হঠাৎ আমার মনে হলো যে আমি মানে জিজ্ঞেস না করে আমি থাকতে পারছিলাম না, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না আপনি? তখন সে বলে না, বলো। আমি জিজ্ঞেস করলাম যে মানুষটা এসছিল ও সে কে হয়, মানে ওরকম করে ডাকছিল, মানে ডাকার স্বরটাও একদম সম্পূর্ণ আলাদা, আপনি খাবার দিলেন চলে গেল। তখন সে বলে যে সে আমার ভাই হয়। আমি বললাম ভাই হয়, এরকম অবস্থায় কেন, আপনার সঙ্গে থাকে না? তখন সে বলে না, ওর মানসিক অবস্থা মানে ভালো নয়, মানে সে একেবারেই পাগল যাকে বলে সেরকম। তো সে শুধু জানে যে এখানে রাতেরবেলা আসলে খাবার পাবে, তাই জন্য সে আসে দিনে একবার, সে খাবার নেয়, নিয়ে চলে যায়। হ্যাঁ, এবার কোথায় যায়, কোথা থেকে আসে আমি কিছুই জানি না, ঠিক আছে, কিন্তু সে যেখানে থাকুক না কেন রাতেরবেলা ঠিক এই সময়টা চলে আসে, খাবার নিয়ে চলে যায়।
তখন শুভায়ন জিজ্ঞেস করে যে এরকম অবস্থা হওয়ার কারণ কি তার। হ্যাঁ, তখন সেই মানুষটা বলে, মানে যার বাড়িতে আমরা ছিলাম, সে বলে সে বিশাল অনেক বড় ব্যাপার, তোমাদের কি সময় রয়েছে এবং তোমরা ওইসব বিশ্বাসও করবে না, তোমরা আজকালকার জেনারেশনের ছেলে, তোমরা এইসব বিশ্বাসও করবে না। তখন আমি বলি যে সময় থাকবে না কেন, সময় তো অঢেল সময়, কোনো তো কাজ নেই, এবং বিশ্বাস সেটা কেনই বা করবো না, আপনি বলুন না শুনি। তখন সে বলে যে 7-8 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমরা তখন বাড়িতে, আমি মানে ওই মানুষটা আর কি, আমি, আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের 2 বাচ্চা এবং বাবা থাকে, ঠিক আছে। এবং বাবা তখন একটা নিজস্ব বিজনেস করে। সেই সময় আমরা হিমাচলের একদম মেন শহরে থাকতাম, নিচে থাকতাম আর কি আমরা, ঠিক আছে। এবার সেখানে আমাদের বাবার বিজনেস ছিল। এবার যেহেতু আমি বড়, সেজন্য আমি বাবার বিজনেসটা দেখাশোনা করতাম আর কি, যাতে বাবার বয়স হয়েছে এবং বিজনেস যাতে কোনো রকমভাবে ডাউন না যায়। হ্যাঁ, এবার ভাইয়ের আমার বয়সের ডিফারেন্স প্রায় 5-6 বছর মতো, কিন্তু ভাই খুব আমাকে নিয়ে হিংসে করতো, কারণ তার মনে হতো যে বাবা তাকে কতটা পাত্তা দেয় না বা অতটা গ্রাহ্য করে না, বাবা তার জন্য কিছুই করেনি আর কি, ঠিক আছে। আমি ছোটোবেলা থেকে একটু ঠাকুর ভক্ত, সেজন্য আমি ঠিক করেছিলাম যে আমি বিয়ে থা কিছু করবো না, বাকি জীবনটা আমি ঠাকুরের জন্যই সঁপে দেবো আর কি। হ্যাঁ, বা যতক্ষণ আমি বাইরে থাকি ঠাকুরকে নিয়েই থাকি, যখন আমি বাড়ির বাইরে যাই তখন আমি বিজনেসটাই করি মন দিয়ে, এটাই আমার দুটোই লক্ষ্য, আর কিছু আমার লক্ষ্য নেই, ঠিক আছে। এবার কিছুদিন পরে বাবা যখন মারা যায়, তার আগে বাবা তার সম্পত্তি ভাগ করে দিয়ে গেছিলো, যার 70% পেয়েছিলাম আমি, আর 30% পেয়েছিল আমার ভাই, ঠিক আছে। ভাইয়ের এই জন্য খুবই অসন্তুষ্ট এবং খুবই মন মেজাজ খারাপ যে দাদা কেন এতটা পেলো, আমি কেন এত কম পেলাম, ঠিক আছে। কারণ সেই সময় বাবা একটা চিঠি লিখে গিয়েছিলো একটা কাগজে, যে কেউ যেন আমার দেওয়া অনুপাত নিয়ে কোনো সন্দেহ না করে বা কোনো প্রশ্ন না তোলে। আমি ঠিকঠাক অনুপাতেই সবাইকে বিলিয়ে দিয়েছি দুজনকে, যে যতটা যোগ্য তার জন্য ততটাই আমি দিয়ে গেছি। হ্যাঁ, এই নিয়ে যেন দুজনের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি না হয়, ঠিক আছে। তো বাবা ভাই ওর জন্য অত কিছু বলে না, বাবার ওই সব লেটার দেখে, ঠিক আছে। কিন্তু তার মনের মধ্যে একটা তো রাগ সংকোচ এসব তো ছিলই। তার ব্যবসাটা আমি দেখছি, প্লাস আমি 70% সম্পত্তি পেলাম, কিন্তু ভাই কিছুই পেলো না। শুধু ভাই সামান্য একটা দালালির কাজ করে, ঠিক আছে, বাড়ি দেখার সব দালালির কাজ করে, এবং ওই 30% যেটা পেয়েছিল ওটাই আর কি। তার একটা খুব বাজে স্বভাব ছিল, যে যা ইনকাম করতো তার বেশিরভাগই জুয়া খেলে নেশা করে কাটিয়ে দিত, মানে গাবিয়ে দিত আর কি। তার বাড়িতে 2 ছেলে রয়েছে, তাদের মেয়ে তার বউ রয়েছে, তাদের প্রতি তার কোনো অতটা খেয়াল নেই। হ্যাঁ, মানে রয়েছে, দেখতে হয়, রেসপন্সিবিলিটি নিতে হয়, তাই নেয়, কিন্তু সেরকম অতটা সংসারের প্রতি তার কোনো মায়া মমতা নেই, ঠিক আছে। তো আমি তাকে অনেকবার টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, যে এই ভেবে যে সে হয়তো শুধরে যাবে, সে একটা কোনো নতুন বিজনেস শুরু করবে, কিন্তু কোনো লক্ষণ তার মধ্যে কোনোবারই দেখা যায়নি। প্রত্যেকবারই যখন টাকা দিতাম, প্রত্যেকবারই সে টাকাটা উড়িয়ে দিত, তারপরে সে নাকে কান্না কাঁদতো যে আমার এই হয়ে গেছে, আমার ওই হয়ে গেছে, আমি কিছুই পেলাম না, বাবা আমাকে কিছুই দেয়নি। প্রত্যেকবার তার ওয়াইফ, তার যে স্ত্রী ছিল, সে আমায় খুব শ্রদ্ধা করতো এবং আমার খুব যত্ন আত্তি করতো, তাই আমি নিজের বোনের মতো তাকে দেখতাম। সে আমাকে দাদা করতো। সে বারবার আমাকে এসে বলতো যে আপনার ভাইয়ের এই হয়েছে ওই হয়েছে, যদি কি টাকা দেন। আমি খুশি মনে দিতাম, কিন্তু সে ওই টাকা নিয়ে পুরোটাই উড়িয়ে দিত আর কি। তো একবার কি হয়, সে তার মানে যেখানে রাতেরবেলা মদ খেতে যায় আর কি, সেখানে সেদিনকে তার কোনো সাঙ্গপাঙ্গ আসেনি, যাদের সাথে সে মদ খায় তারা কেউ আসেনি। তো সে একা একা বসেই মদ খাচ্ছিল, এবং সেই সময় আরেকজন, যে টেবিলে সে বসেছিল আর কি, সেইখানে আরেকজন এসে বসে, এবং সেই সময় খুব কেঁদে ফেলে আমার ভাই। সে খুব কান্নায় ভেঙে পড়ে, যে সে কিছুই করতে পারছে না লাইফে, হ্যাঁ, এবং তার বাবা তাকে কিছু দিয়ে যায়নি, এসব বলছে আর কাঁদছে। সেই সময় যে লোকটা ছিল আর কি, সে তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুই কাঁদছিস কেন, সমস্যা কোথায়, হ্যাঁ, এবং তুই একাই বা কেন, তো অন্য দিন তো তোর সব বন্ধু থাকে, আজ যে কোথায়।
এবং যেহেতু আমার ভাই এবং সে দুজনেই অতটা নেশায় তখনও যায়নি, মশগুল হয়নি, সেজন্য ভাই তাকে বলে সব কিছু। এবং তখন সেই লোকটা বলে, আচ্ছা তোর এই ব্যাপার, তোকে তো ব্যাপারটা আমি বুঝতে পারছি, তুই একটা কাজ কর, তুই কালকে এই সময় এই জায়গায় চলে আয়, তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। তখন সে বলে, আমার ভাই বলে আর কি, যে আপনি কে, আপনি কী সমস্যার সমাধান করবেন? তখন সেই লোকটা বলে যে তুই আয় না, তোকে আমি সব সমস্যার সমাধান করে দেবো। পরদিনকে সে যায়, যে বলে দেওয়া জায়গায় ঠিকানায় সে চলে যায়, কিন্তু সে গিয়ে দেখছে যে সেখানে একটা গুহা, সেখানে আর কিছুই নেই, সামনে একটা গুহা এবং তার আশেপাশে জঙ্গল টাইপের। তার একটু গাটা ছমছম লাগে, কিন্তু সেই জঙ্গল, সেই গুহার ভেতরে একটু উঁকি মারতেই দেখে যে ভেতরে আলো ভালো জ্বলছে, মানে আগুনের যে আলোটা হয় সে আলো জ্বলছে, মানে আগুন জ্বলছে বোঝা যাচ্ছে বাইরে থেকে। সে ভেতরে ঢুকতেই দেখে সেই যে লোকটা আগের দিন সে তার সাথে বসে মদ খাচ্ছিল, সে সেখানে বসে পুজো আর্চা করছে, ঠিক আছে। তা পুরো শরীরে কালো রঙের বস্ত্র, গলায় একটা ওই কঙ্কালের ছোটো ছোটো কঙ্কালের হার, এবং তার মাথায় কালো রঙের একটা টুপি পরা, মানে কাপড় দিয়ে টুপিটাকে পরা আর কি। তো সে তার সামনে যেতেই সে বলে যে সামনে বস, আমার সামনে। এবার তুই যেগুলো বলেছিলি আমাকে আগের দিন রাতের বেলা সেগুলো আবার বল, ঠিক আছে। সে আমার ভাই আবার তাকে বলে সব কিছু, এবং তারপর সে বলে যে দেখ, তোকে সব থেকে প্রথমে কী করতে হবে, তোর দাদাকে বিনাশ করতে হবে। যদি তোর দাদাকে বিনাশ করতে পারিস তাহলে তার দাদার সে সম্পত্তি সেরাও তুই পেয়ে গেলি, ঠিক আছে। এতে আমার ভাই বলে যে হ্যাঁ তা তো ঠিক। তারপরে সেই লোকটা, মানে তান্ত্রিকটা আর কি, তাকে কয়েকটা জিনিস দেয়, দিয়ে বলে যে এগুলো তুই একটা কাজ করবি, রাতের বেলা যাতে কেউ দেখতে না পায়, কেউ যেন না দেখে, সেরকমভাবে তুই তোর দাদার ঘরের এমন জায়গায় রাখবি, ফেলে দিবি, যাতে সকালবেলা উঠে তোর দাদাই প্রথমে এই জিনিসগুলোর মধ্যে পা দেয়, এমন আর যেন কেউ না দেয়, ঠিক আছে। এমন করে রাখবি যাতে তোর দাদাই জিনিসগুলোর মধ্যে পা দেয় প্রথম, ঠিক আছে। তখন সে বলে ঠিক আছে, এতে করে কি হবে? তখন সেই লোকটা বলে, তোর দাদা যখন এই জিনিসটায় পা দেবে তখন তোর দাদাকে আমি বশীভূত করে ফেলতে পারবো, এবং সে আমার কাছে চলে আসবে, এবং আমি তার থেকে সব কিছু, মানে তারপরটা আমি পরে তোকে বলবো, আর কিছু জানতে হবে না, তুই যেটুকুনি বললাম তুই সেইটুকুনি কর, যা এখন বাড়ি যা। এই বলে সে জিনিসটাকে নিয়ে আমাদের মানে ভাইয়ের বাড়ি চলে আসে, এবং রাতের বেলা যখন ওইসব ফেলে রেখে দেয়, ঠিক আছে, তখন তো আমি জানতে পারি না। পরের দিনকে আমার ওঠার আগেই আমার ভাইয়ের বড় ছেলে যে ছিল, সে তার সকালবেলা নাকি ভীষণ জোর টয়লেট পেয়েছে, বা টয়লেটের দিকে যাচ্ছিলো আর কি, হ্যাঁ। ভোরবেলা না, রাতের বেলাতেই সে ওরকম জিনিসগুলোতে পাড়িয়ে দেয়, হ্যাঁ, পাড়িয়ে দিয়ে চলে যায়। তারপরে কিছুক্ষণ পরেই, মানে যখন সে পাড়িয়েছে তখন সময় হবে প্রায় 1:30 থেকে 2, ঠিক আছে। তারপরে যখন রাত প্রায় 3:30 পৌনে 4 বাজে, তখন আমি শুনতে পাই ভীষণ কান্নার শব্দ, ভীষণ চেল্লামিল্লির শব্দ, ঠিক আছে। এবার আমি যখন উঠে আমাদের উঠোনে যাই, এবার এখানে একটু বলে রাখি আমাদের বাড়িটার গঠন কীরকম। আমাদের বাড়িটা হচ্ছে, যেহেতু আমাদের একদম মেন শহরে ছিলাম আমরা, সেই জন্য আমাদের বাড়িটা ছিল একবারে 4 তলা, ঠিক আছে। মাঝখানে একটা উঠোন, এবং চারিদিকে উঠোনের চারদিকে ঘর, ঠিক আছে। নিচের 2 তলা ছিল আমাদের ভাড়া দেওয়া, এবং ওপরে 2 তলায় থাকতাম আমরা, হ্যাঁ, মানে ছাদটা আমরা পেতাম আর কি, এবং নিচের যারা ছিল তারা ওই উঠোনটা পেত আর কি। তো যাই হোক, তো সেখানে গেছি, উঠোনে গিয়ে দেখি যে সবাই ভিড় হয়ে রয়েছে, যার সামনেটা উঠোনটা ভিড় হয়ে রয়েছে, এবং কান্নার শব্দ ভেসে আসছে। আমি সামনে যেতেই দেখি যে আমার ভাইয়ের যে বড় ছেলে, সে পড়ে রয়েছে, এবং তার মাথা ফেটে একবারে চৌচির অবস্থা, এবং তার মাথার ভেতরে যে নাড়ি ভুড়ি, ঘিলু ফিলু সব একবারে বেরিয়ে এসছে, এবং হাতগুলো পেছনের দিকে ঘুরে গেছে, মানে একবারে বিকট, মানে বিভৎস অবস্থা, যেন মানে বোঝা যাচ্ছে সে ছাদ থেকে ঝাঁপ মেরেছে আর কি, ঠিক আছে। এবং তার ওয়াইফ তো একবারে হাউমাউ করে কাঁদছে। আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে, কিন্তু কেউ কোনো শব্দ, কেউ কোনো কিছু বলতেই পারছে না। যে বাড়ি ভাড়া যারা ছিল ভাড়াটিয়ারা, তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারাও বলছে জানি না, আমরা তো এই কান্নার শব্দ শুনে উঠে এলাম আর কি।
ঠিক আছে। তারপরে ওই সময় দেখলাম যে আমার ভাই যে সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, এবং আমি জিজ্ঞেস করলাম কি এত রাতে কোথায় আছিস, তোর ছেলের এরকম অবস্থা। সে কিছু পাত্তা দেয় না, এবং তার ওয়াইফ যখন বলে সেও কিন্তু তখন তাকেও কিছু পাত্তা দেয় না, সে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। এবং সে ওই তান্ত্রিকের কাছেই তখন গেছিলো, ঠিক আছে। তান্ত্রিকের কাছে গিয়ে যখন সে বলে এইসব যে আপনি কি করলেন মশাই, আমার দাদার উপরে এইসব করার কথা ছিল, কিন্তু আমার বড় ছেলেটা মারা গেল যে। তখন সে তান্ত্রিক তাকে বলেছিল যে তুই শিওর যে তোর যে জিনিসগুলো যে ফেলেছিলি সেটা তোর দাদাই না পারি তোর বড় ছেলে পারিয়েছে, পারায়নি আর কি। তোর দাদা পারায়নি, তোর বড় ছেলে পারিয়েছে, এটাও তো হতে পারে। তখন তার মাথায় স্ট্রাইক করে যে হ্যাঁ এটা তো হতেই পারে। সে তখন কান্নায় ওখানেই ভেঙে পড়ে আর কি। তখন সে তান্ত্রিক তাকে বলে তুই এখন এই সময় এসছিস ওই সব ছেড়ে, লোকরা তোকে সন্দেহ করবে, তুই এখন বাড়ি যা, তুই কালকে সকালে আয়। বা একটা কাজ কর, তুই বড় ছেলের সমস্ত কাজ ফাজ মিটে 2 দিন পরে আমার কাছে আয়, ঠিক আছে। তখন সেই সময় ওই লোক আমার ভাই ওখান থেকে চলে আসে। এবার আমি বুঝতে পারছিলাম না এটা কি করে হয়, মানে ও ছাদে বা গেল কেন রাতেরবেলা, এবং ছাদ থেকে ঝাঁপ মারলো কেন, ভাই কোথায় চলে গেল রাতেরবেলা, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, ঠিক আছে। তারপর তার কাজ ফাজ মেটে যখন মানে এত বিভৎসভাবে সে পড়েছিল আর কি, মানে নেশার ঘরে হয়তো ছিল সে। মাথার ভেতরে যে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে এসেছিলো ওগুলো কিন্তু হাত দিয়ে উঠছিল না, মানে কোনো রকমের কোদাল বেলচা দিয়ে তোলা হয়েছে, কাচিয়ে তোলা হয়েছে, মানে খুবই বিভৎস অবস্থায় ছিল আর কি। 2-3 দিন পর যখন তার কাজ ফাজ মিটে যায় তখন আমি ওয়াইফ মানে আমার ভাইয়ের ওয়াইফকে জিজ্ঞেস করি যে কি করে হয়েছিল। তখন সে আমাকে ঘটনাটা বলে যে রাতেরবেলা তো তারা শুয়ে পড়েছিল, ঠিক আছে। রাতেরবেলা যখন তাদের যে বিছানা সেখানে দুজন মানে ওয়াইফ এবং আমার ভাই দুজন দুধারে শোয়, মাঝখানে 2টো বাচ্চা শোয় আর কি। সে যখন মাঝে তার যখন ঘুম ভাঙে মানে ওয়াইফের, তখন সে দেখে তার পাশে তার বড় ছেলে নেই, এবং বড় ছেলে একটু ভূতের ভয় পায়, এবং ভূতে অতটা বিশ্বাসী কিন্তু ভয়ও পায়, ঠিক আছে। তো সে যখনই রাতেরবেলা টয়লেট বা যে কোনো কারণে কোথাও ওঠে তখন কিন্তু সে তার মাকে ডাকে, ঠিক আছে। কিন্তু সে দেখছে বড় ছেলে নেই, কিন্তু তার একটু সে ভাবে যে ও উঠলো কিন্তু আমাকে ডাকলো না, কী ব্যাপার। এবং সেজন্য সে ওয়াইফ উঠে উপর থেকে মানে বিছানা থেকে নেমে সারা ঘর দেখে, মানে বাথরুম দেখে, আশেপাশে সব জায়গায় দেখে, কিন্তু কোথাও কেউ নেই, ওর ছেলেকে খুঁজে পাচ্ছিল না। সে নিচেও আসে, নিচেও মানে একদম গ্রাউন্ডে আসে, সেখানেও তারা মানে সেই বড় ছেলেকে সে খুঁজে পায় না। তারপর যখন গ্রাউন্ড থেকে আবার যখন সে উপরে যায় সে দেখছে যে ওদের যে ঘর থেকে, ওরা তো একদম 4তলায় থাকে, সে 4তলা থেকে যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবে মানে ছাদে যাবে আর কি, ছাদে যাওয়ার যে প্রথম ধাপ সিঁড়িটা, তো সেখানে দেওয়ালে একটা বিশাল উঁচু একটা মই রাখা ছিল, ঠিক আছে। সে দেখছে সেই মইয়ের মধ্যে একদম টপে কেউ একটা বসে রয়েছে। সে প্রথমে বুঝতে পারে না, সে বুঝতে পারে যে একটা মানুষ বসে রয়েছে, কিন্তু কে সেটা বুঝতে পারছিল না, সেজন্য সে সিঁড়ির লাইটটা জ্বালিয়ে দেয়। যখন সে সিঁড়ির লাইটটা জ্বালায় তখন সে দেখতে পায় যে ওখানে একটা বাচ্চা বসে আছে, এবং সেটা আর কেউ না, সেটা সে তাদের বড় ছেলে। সে বারবার তাকে ডাকে যে এই বড় ছেলে তুই ওখানে কী করছিস, মানে বসে আছিস কেন ওখানে, অত যদি উঠলে কী করে, নামবে কী করে এবার, এইসব সে বলতে লাগে, কিন্তু তার কোনো কথা নেই মুখে। সে মাথাটাকে নিচু করে মানে যেন মনে হচ্ছে সে ওখানে বসে বসে ঘুমাচ্ছে, হ্যাঁ, ওখানে ওই টঙের মধ্যে উঠে বসে বসে ঘুমাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার তারপর কি হয়, সে যে ওয়াইফ ছিল সে তার মানে আমার ভাইকে গিয়ে ডাকে। ভাই তো প্রথমে বিশ্বাস করছিল না, তারপর সে উঠে আসে যখন, তখন তারা দেখে যে সেখানে কেউ নেই, কিন্তু মানে হয়তো 2-3 মিনিট হয়েছে, 2-3 মিনিটের মধ্যে অত উঁচু মই থেকে নামা কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, তারা কি করে যে ওয়াইফ, তো সেই ভাই তাকে বলে যে তুমি ভুলভাল দেখেছো, আমার ঘুমটা চটকে দিলে, এই সব অনেক কিছু বলে। তখন ওয়াইফ বলে যে না আমি ঠিকই দেখেছি, আমি ভুলভাল কিচ্ছু দেখিনি। তারপর এই বলে তারা বলে ঠিক আছে এবার ছাদে গিয়ে দেখি চলো। এবার এই বলে দুজনে মিলে ছাদে গেছে। তো যখন ছাদে দরজা দিয়ে ভেতরে ঢুকেছে, বাইরে থেকে ভেতরে ঢুকেছে ছাদের ভেতরে, তারা দেখছে তাদের বড় ছেলে ছাদের যে পাঁচিল, সে পাঁচিলের মধ্যে বসে আছে। মুখটা ওই বাইরের দিকে করা, পিঠটা রয়েছে
মানে তার ভাই এবং ভাইয়ের বউয়ের দিকে। তখন যখন ওয়াইফ বলছে যে এই খোকা তুই কী করছিস ওখানে, পড়ে যাবি তো, এইসব যখন সে বলছে তখন কোনো কিন্তু সারা শব্দ কিছু নেই, ঠিক আছে। সে একবার শুধু পেছনে ঘুরে তাকালো তার বাবা মার দিকে। এবার যখন সে মানে তার ওয়াইফ যখন তার দিকে ছুটে যাচ্ছে, তার বড় ছেলের দিকে ছুটে যাচ্ছে তাকে ধরবে বলে, সে কিন্তু ঝাঁপ মারে ওপর থেকে, এবং এমনভাবে ঝাঁপ মারে যেন মনে হচ্ছে তার মধ্যে সে একটা নেশার ঘরে রয়েছে, তার মধ্যে কোনো সেন্স নেই, তার যেন কেউ ধাক্কা মেরে ফেলে দিল এরকম করে। হ্যাঁ, একটা পুতুলকে যখন ওপর থেকে ছেড়ে দেওয়া হয় সে যেরকমভাবে পড়ে যাবে সেরকমভাবেই সে পড়ে গেছিলো। তারপরে তারা সঙ্গে সঙ্গে নিচে আসে এবং নিচে এসে যেটা দেখেছিল সেটা তো আগেই বলেছি, ঠিক আছে। তো তারপরে এটা ছিল ঘটনা। আমি এই ঘটনা শুনে বুঝতে পারছিলাম না যে এখানে কি করে এই ঘটনা হওয়া সম্ভব, কারণ একটা বাচ্চা ছেলের পক্ষে উপরে উঠে যাওয়া মানে ছাদে যাওয়া, তারপর ওখান থেকে ওরকম ঘোরের মধ্যে ঝাঁপ মারা, এইসব কী করে সম্ভব, এইসব তো হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার যাই হোক, আমার ঘরে একটা মা কালী রয়েছে যেটাকে শ্মশান কালী বলে অনেকে। তো সেই শ্মশান কালী আমি বাড়িতে পুজো করি। এবার আমি তখন সেদিনকে মাকে গিয়ে অনেক পুজো দিয়েছি এবং বললাম যে তুমি এটা কী করছো মা। হ্যাঁ, ভাইয়ের বড় ছেলে মারা গেল, সে খুবই মেধাবী ছিল এবং সে খুব পড়াশোনায় খুব ভালো ছিল, ভাইটা তো এরকম, তার ছেলেগুলো ভালো, তাকেও তুমি কেড়ে নিচ্ছ, এরকম অনেক কিছু বলি। সে কিছু আমি ফলাফল পাই না। তারপর দুদিন পরে আমার ভাই তার ওয়াইফকে এবং তার ছোটো ছেলেকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়, ঠিক আছে। বাপের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে 2 বাড়ি পরেই, ঠিক আছে। তো তারা চলে যায়। এবার আমার ভাই তার কাছে গেছিলো আর কি, সেই তান্ত্রিক, যে তান্ত্রিকের সে সাহায্য নিচ্ছিলো সেই তান্ত্রিকের কাছে সে আবার গেছিলো। এবার সেই তান্ত্রিক তাকে একটা পাউডার মতো কিছু দেয়। সে বলেছিল যে তোর দাদা যে খাবারটা খাবে সে খাবারের মধ্যে মিশিয়ে দিবি, তাহলে সে বশীভূত হয়ে আমার কাছে চলে আসবে, তারপর তো খেলা আমি খেলবো, এইসব বলেছিল আর কি। তো সে পাউডারটা নিয়ে আসে এবং তার আগেই মেশানো মানে কাজ ছাড়ার আগে একদিন আগেই সে তার ছেলেকে আর বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়, ঠিক আছে। এবার যখন আমাদের বাড়িতে একটা চাকর ছিল আর কি, সে রান্না করতো, শুধুমাত্র রান্নাই করতো। হ্যাঁ, তো সে রান্না করে সব কিছু। এবার এই রান্না করার পরে আমার ভাই রান্নাঘরে যায়, গিয়ে হ্যাঁ তো সেই খাবারের মধ্যে ওই পাউডার যেটা রয়েছে সেটাকে মিশিয়ে দেয়, ঠিক আছে। মিশিয়ে দিয়ে সে বেরিয়ে যায় বাড়ি থেকে, যাতে তার উপর কোনো সন্দেহ না কেউ করে। এবার আমি সেদিনকে বাড়িতে দুপুরবেলায় খেতে আসিনি, আমি সেদিনকে একটু কাজের চাপ ছিল, সেজন্য আমি দোকানেই ছিলাম। এবার ঠিক করেছিলাম রাতেরবেলা আমি কিছু একটা খেয়ে নেবো আর কি, ভারী ভাত কিছু খাবো না। তো যাই হোক, কিন্তু আমার ভাই তো সেটা জানে না যে আমি দুপুরবেলা খাবো না বা কিছু। হ্যাঁ, তো সে তো নিজের কাজ ছেড়ে দিয়েছে, কাজ ছেড়ে সে বেরিয়ে গেছে। এবং ভাগ্যের এমন পরিহাস যে সেদিনকে আমার যে ভাইয়ের বউ ছিল সে আমাদের বাড়িতে আসে, এসে সেই যে কাজের লোক তাকে বলে যে তাদের বাড়িতে নাকি আজকে ডাল হয়নি, এবং তাদের ছোটো ছেলে সে ডাল ছাড়া খেতে পারে না। তাদের গ্যাস শেষ হয়ে গেছে, সে ডাল করার সময় গ্যাসটা শেষ হয়ে গেছে। তোদের তারপর জিজ্ঞেস করো তোদের এখানে কি ডাল হয়েছে, তাহলে একটু আমাকে ডাল দে, আমি তাহলে ছোটো ছেলেকে খাওয়াবো, নিয়ে যাবো তাহলে। তখন সে বলে যে হ্যাঁ ডাল তো হয়েছে, এবং আমার ভাই সেই ডালের মধ্যেই খাবারটা মিশিয়েছিল, ওই সেই পাউডারটা নিয়েছিল ওটা মিশিয়ে দিয়েছে। এবং যে কাজের লোক সে তো জানে না এটা, এবং সে ওখান থেকেই ডালটাকে নিয়ে দিয়েছে, ভাইয়ের বউকে দিয়েছে, এবং সেও নিয়ে এসে তার ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছে। এবার এই যে জিনিসগুলো, এইগুলো তো আমার ভাই জানে না এত কিছু। তারপরে যাই হোক, রাতের বেলা আমি শুয়ে আছি, আমি তো বাড়িতে এসে কিছু খাইনি এবং সেটা আমার ভাই জানে না। এবার ভাই আমাকে একবার রাতেরবেলা জিজ্ঞেস করেছিল সেদিনকে যে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা। আমি বুঝতে পারলাম না যে কেন সে জিজ্ঞেস করলো, কারণ কোনো দিনও কিন্তু সে আমাকে জিজ্ঞেস করে না যে খাওয়া দাওয়া হয়েছে কিনা বা কিছু, মানে সে আমার সাথে ভালো করে কথাই বলে না। সেদিনকে সে আমাকে জিজ্ঞেস করছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা। বললাম না, আমি শরীরটা ভালো নেই, আমি খাইনি আজকে। তখন তার মুখ চোখে বিকৃতি হয়ে গেল এবং দেখে বুঝলাম যে সে খুশি নয় আমি খাইনি বলে, ঠিক আছে। যাই হোক, আমি অত বিশেষ পাত্তা দিইনি, কারণ আমি তখন কিছু জানতাম না। তারপরে আমি ঘরে চলে আসি, ঘরে এসে আমি আমার মতো শুয়ে পড়ি।
রাত তখন 3টে সাড়ে 3টে বাজে। আমি শুনতে পাচ্ছি বিশাল কোলাহলের শব্দ, মানে বিশাল, মানে কান ফাটা অবস্থা। আমি যখন জানলাটা খুলি দেখি ভাইয়ের যে শ্বশুরবাড়ি সেখানে বহুত লোকের জমায়েত হয়ে গেছে এবং সেখান থেকে চেল্লানোর শব্দটা আসছে। আমি নিজের ঘর থেকে বেরিয়ে দেখি ভাইয়ের দরজা খোলা, মানে ভাই বাড়িতে নেই। আমি গেলাম সেখানে, গিয়ে দেখছি সেখানে সবাই রয়েছে, মানে ভাইয়ের বউ, শ্বশুর শাশুড়ি এবং ভাইয়ের শালা ফালা সবাই রয়েছে এবং পাড়ারও কয়েকজন লোকজন রয়েছে আর কি। এবং সবাই ওখানে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে রয়েছে, একটা নারকেল গাছের ওপরের দিকে। আমিও তাকালাম, তাকে যখন যেটা দেখলাম সেটা কিন্তু একেবারেই শুভকর ছিল না। এবং সেটা আমি মানতে পারছিলাম না, নিজের চোখে মানতে পারছিলাম না সেটা সম্ভব। দেখছি আমাদের ভাইয়ের যে ছোট ছেলে, যার বয়স খুব জোর হলে 5-6 হবে, সে ওই উপরে উঠে বসে আছে। একটা নারকেল গাছে কম করে হলেও 60 থেকে 65 ফিট হবে। সেই 60 থেকে 65 ফুট একটা নারকেল গাছের টঙে একটা 5 বছরের ছেলে পক্ষে কি ওঠা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। সে ওখানে উঠে বসে আছে একবারে টঙে, এবং সে উপরে উঠে কি করছে নিচ থেকে একবারে বোঝা যাচ্ছিল না, কারণ খুবই অন্ধকার তখন ওই সময়। তো এটা বুঝতে পারছিলাম যে সে এখানে উঠে বসে রয়েছে এবং পা দোলাচ্ছিল। তো সবাই তাকে বারবার বলে যে সে উপরে গেল কী করে, কিন্তু কেউ কিছু কিন্তু বলতে পারছে না। তখন আমি তার ওয়াইফকে জিজ্ঞেস করি, ভাইয়ের বউকে, যে ও উপরে গেল কী করে। তখন আমার ভাইয়ের বউ বলে যে দুপুরবেলা আমি যখন তাকে খাবার খাওয়াই, খাবারটা খাওয়ার পর থেকেই তার মধ্যে কেমন একটা চঞ্চলতা শুরু হয়। মানে সে এক জায়গায় চুপ করে বসে থাকতে পারছে না, সে বারবার একবার এদিকে একবার ওদিকে এরকম করছিল। এবং সে বারবার বলছে তার ভেতরে যেন জ্বলে পুড়ে যাচ্ছে, তার ভেতরে, মানে তার শরীরের ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে কেউ, সে এরকম বারবার করছিল। এবং এরকম করতে করতে সন্ধ্যেবেলার দিকে সে একেবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে, যেন সে মানে একবারে নিস্তেজ। এবং আমি তখন ভাবতে থাকি যে সারাদিনে এরকম গেছে, তাহলে একটু শুয়ে ঘুমাক, তার যখন ঘুমাচ্ছে যখন ঘুমাক, এরকম আমি সেটা ভেবে ওর জন্য আমি কিছু ডাকি না। তারপরে আমি রাত্রেবেলা কোনো খাবার খাওয়ানোর জন্য ডাকতে যাই, তখন দেখলাম ও গা একেবারে ঠান্ডা বরফের মতো, মানুষ মরে গেলে যেরকম হবে সেরকম, ঠিক আছে। তো আমি তাকে অনেকভাবে ডাকার চেষ্টা করি, তার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু গা একবারে ঠান্ডা, সে উঠছেই না ঘুম থেকে কোনোভাবেই, ঠিক আছে। তখন আমার মা বাবা বলে, মানে আমার ভাইয়ের শ্বশুরাশুড়ি আমার ভাইয়ের বউকে বলে যে ছেড়ে দে, ঘুমাতে দে, পরে যখন উঠবে খাইয়ে দিস। এইভাবে আমরা সবাই নিজেদের মতো শুয়ে পড়ি। আমি যখন রাতেরবেলা ঘুম থেকে উঠি মাঝরাতে, তখন দেখছি এই অবস্থা, আমার পাশে আমার ছেলে নেই। আমি যখন আবার উঠে আসি দেখি বড় ছেলের মতোই সে আবার সেই টঙের মধ্যে উঠে বসে আছে। এবার আমি সবাইকে বলি যে ও কিন্তু মনে হচ্ছে ঝাঁপ দেবে, ঠিক আছে। একটা কিছু কোনো কাপড় বা কিছু নিয়ে আসো, যেটা সবাই ওর চারধারে, মানে ওর নিচে ধরি, যাতে ও ঝাঁপ মারলে এখানে এসে পড়ে। তো সবাই কী করে, একটা চট নিয়ে আসে, একটু মোটা ধরনের চট, সবাই 4 জন মিলে ওখানে ধরি ওর নিচে। এবং বলা মাত্র কিছুক্ষণ পরে কিন্তু ওই 65 ফিট উঁচু নারকেল গাছ থেকে কিন্তু ঝাঁপ মারে, ঠিক আছে। এবার ঝাঁপ মারার সময় আমরা ধরিনি ঠিকই, যেহেতু একবারই বাচ্চা, অতটা ওজন নেই তার একটু হলেও তার কিন্তু মাথায় লেগেছিল, মাথাটা একদম পুরো মেঝেতে এসে মাটিতে এসে পড়েছিল, একটু হলেও লেগেছিলো হাতে পায়ে, কিন্তু অতটা কিছু হয়নি। 2 দিন হাসপাতালে ভর্তি ছিল, তারপরে সব ঠিক হয়ে গেছে। এরপরে সে আবার ওখানে যায়, ঠিক আছে, আমার ভাই সে তান্ত্রিক কাছে আবার যায়, গিয়ে তাদের মধ্যে অনেক কিছু কথাবার্তা হয়। এবার আমি কি করি, আমার যে গুরুজি আমি তার কাছে আবার একবার যাই, গিয়ে দেখা করি, তাকে সব কিছু বলি। আমার গুরুজি আমায় বলে যে থাক, আর কিছু বলতে হবে না, আমি সব জানি তোদের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। তারপরে গুরুজি আমাকে বলে তুই একটা কথা বল, তুই কি করছিস? আমি বললাম আমি আবার কি করব? আর তখন আমার গুরুজি বলে তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? বলে আমি করলামটা কি? তখন সে বলে তুই বাড়িতে কার পুজো করিস? আমি বললাম আমার একটা মা কালী আছে। তখন সে বলে ওটা কি ভদ্রকালী না শ্যামাকালী? সে বলে না, ওটা তো শ্মশানকালী। তখন আমার গুরুজি আমাকে বলে শ্মশানকালী কি বাড়িতে পুজো করতে হয়? শ্মশানকালী কি বাড়িতে বিরাজ করে? তার স্থান শ্মশানেই। তুই বাড়িতে ভদ্রকালী পুজো কর, শ্যামাকালী পুজো কর।
কিন্তু শ্মশানকালীকে বাড়িতে পুজো করতে নেই। এক তো সেই শ্মশানের দেবতা, শ্মশানের দেবী, তার উপর তুই শ্মশানের দেবীকে তুই বাড়িতে বিরাজ দিয়েছিস, তো বাড়িতে শ্মশান হয়ে যাবে। তার মধ্যে ওই যে তোর ভাই যার কাছে গেছে, যে তান্ত্রিকের সাহায্য নিচ্ছে, সে যেসব এনটিটি পাঠাচ্ছে, সে তো আরও বেশি করে তোদের বাড়িতে ঢুকতে পারছে, কারণ তোর বাড়িতে শ্মশানকালী আছে বলে। তুই একটা কাজ কর, তুই শীঘ্রই সেই মানে দেবীকে তোর বাড়ি থেকে বের করে একটা পুজো আর্চা করবি, করে বাড়ি থেকে বের করবি, যাতে তার কোনো অপমান না হয়। এই দিকটা না তোকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তখন আমি বললাম যে কী করবো না করবো। তখন সেই আমার গুরুজি আমাকে বলে, থাক, তুই আর কিছু করতে পারবি না, আমাকেই সব কিছু করতে হবে। এই বলে সে বলে 2 দিন পর অমাবস্যা, আমি অমাবস্যায় পুজোতে বসবো, ঠিক আছে? তোকে একটা কাজ করতে হবে, তুই সন্ধেবেলায় বাড়ি ঢুকে যাবি, নিজের ঘরে ঢুকে যাবি, সন্ধেবেলায় পরে জানলা দিবি, দরজা দিবি, কিচ্ছু খুলবি না যতক্ষণ না আমি ভোরবেলায় গিয়ে তোর নাম ধরে ডাকবো, যেই নামটা আমি তোকে দিয়েছি, ঠিক আছে? এই নাম ধরে যখন আমি তোকে ডাকবো তখনই তুই দরজা খুলবি। তার আগে কিন্তু কোনোভাবেই দরজা খুলবি না। তুই অনেকের গলার শব্দ শুনতে পাবি, কিন্তু দরজা কিন্তু খুলবি না। দরজা যদি একবার খুলে দিস, আমি কিন্তু বাঁচাতে পারবো না। তার আগে আমার গুরুজি আমাকে এটাও বলেছিল, যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার উপায় কী, তাহলে এখান থেকে বেরোনোর উপায় কী, আমার পরিবারকে বাঁচানোর উপায় কী, তখন সে বলে যে তুই তো পরিবারকে বাঁচাতে পারবি না, ঠিক আছে? তোর যে ভাই রয়েছে, দেখে নিস, ও ভাই কিন্তু কিছুদিন পরেই উন্মাদ হয়ে যাবে, ঠিক আছে? তোর যে ভাইয়ের ছোট ছেলে, ও আর 2-3 মাস তারপরেই সে মারা যাবে, এবং তোর ভাইয়ের যে বউ, সেও কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে। তোর সঙ্গে এটাই হবে, এবং তুই সম্পূর্ণ একা হয়ে যাবি। এবং তুই যদি নিজেকে বাঁচাতে চাস, তাহলে ওই বাড়ি ছেড়ে দে, ঠিক আছে? কারণ ওই বাড়িতে শ্মশানকালী বিরাজ করছে, তুই তো তাকে বের করতে পারবি না, তাহলে তার অপমান হবে। তুই নিজে বাড়ি ছেড়ে দে, ঠিক আছে? যদি নিজে বাড়ি ছাড়তে না পারিস, তাহলে কিন্তু তুই আর বাঁচবি না। তোর ভাইয়ের পরিবার পুরো নষ্ট হয়েছে, তুইও নষ্ট হয়ে যাবি, তুই আর বাঁচবি না, ঠিক আছে? তো তারপরে এসে এই কথাটা বলে যে সে পুজো করবে অমাবস্যার রাতে। তো আমি তার কথা মতো সেদিনকে কাজ থেকে তাড়াতাড়ি ফিরে বাড়িতে ঢুকে যাই। সময় তখন 6:30 7টা বাজে। আমি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দিই, এবং আমার যা খাবার দাবার ছিল, আমি ঠিক করেছিলাম সেদিনকে আমি আর কিছু খাবো না। যেহেতু গুরুজি আমার হয়ে পুজো করছে, আমি সেদিন ঠিক করেছি আমি রাতেরবেলাটা না খেয়েই থাকবো। আমি কি করেছি, প্রথমে তো বই পড়ছিলাম আর কি সন্ধ্যেবেলার দিকটা, এবং তারপর মানে কতক্ষণ আমি জেগে থাকলে আমার মনে হবে যে একবার না একবার দরজাটা খুলি, এইসব করি। আমি ঠিক করে যে আমি ঘুমিয়ে বললাম, সময় তখন 9:30 10টা বাজে, আমি ঘুমিয়েই পড়েছি। তারপরে আমি শুনতে পেলাম একটা কারুর ডাকার শব্দ। আমার ভাই ডাকছে আমাকে, আমার ঘুমটা ভেঙে যায়, দরজায় নক করছে, এবং আমি জিজ্ঞেস করি যে কে? তখন সে আমায় বলছে যে আমি তোমার ভাই বলছি, দরজাটা খোলো, কখন থেকে ডাকছি, তোমার গুরুজি এসছে, গুরুজি তোমায় ডাকছে। আমি না অবাক হয়ে যাই, এটা কী করে সম্ভব? গুরুজি আমাকে বলেছিল যে সে পুজো করছে, সে এখানে এলো কী করে, এখানে আসছে বা কেন? তখন আমার মনে হয় যে না, এটা নিশ্চয়ই আমাকে বের করার জন্য কোনো ফাঁদ, কারণ গুরুজি আমায় বলেছিল যে তোকে অনেক রকমভাবে বের করার জন্য চেষ্টা করবে। তারপর আমি তাকে সে আমার ভাই যে বাইরে ছিল আর কি, সে আরও বলে যে গুরুজি তুমি এসে ডাকো, আমার কথা সে বিশ্বাস করছে না। তারপর আমি শুনতে পাই আমার গুরুজির শব্দ, গুরুজি একদম স্পষ্ট গলার শব্দ, সে বলছে যে আচ্ছা দরজাটা খোল, আমি এসছি, আমি দরজাটা একবার খোল, এরকম করে সে বলছে। আমি আর তারপর থেকে কোনো সারা শব্দই দিইনি, ঠিক আছে? কিছুক্ষণ পরে শুনতে পেলাম আমার ভাইয়ের বউর শব্দ, সে বলছে দাদা দরজাটা খুলুন, খুব দরকার। তারপরে আমার মৃত যারা মারা গেছে, আমার বাবা মা আমাকে ডাকছে। মানে আমি বুঝতে পারছিলাম যে এটা কী করে সম্ভব, মৃত বাবা মা আমাকে কী করে ডাকতে পারে। আর সেই সময় যখন তাদের সবার ডাক শেষ হয়ে যায়, তারপর আমি শুনতে পাই আমার ঘরের আশেপাশে কেউ একটা, সারা ঘর মানে পুরো ঘরের আশেপাশে কেউ একটা হেঁটে বেড়াচ্ছে। এবার আমি জানলা দিয়ে, যেহেতু আমার কাচের জানলা, সেই জানলা দিয়ে আমি
বাইরে ভেতর থেকে বুঝতে পারি যে কারো একটা ছায়া পড়ছে, কালো রঙের ছায়া, মানে পুরো ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। এবং সারা রাত কারো না কারো গলা করে আমাকে ডেকে ডেকে যাচ্ছে যেন যাতে আমি বেরোই ওখান থেকে, ঘর থেকে বেরোই। আমি মানে একটা পুরো ঘোরের মধ্যে চলে গেছিলাম। আমার যেন মনে হচ্ছিলো যে এবার আমি খুলেই দিই দরজাটা, যা হবে দেখা যাবে, আমি দরজাটা খুলেই দিই, এরকম একটা পুরো ঘোরের মধ্যে চলে গেছিলাম। কিন্তু অনেক কষ্ট করে আমি সেই ঘোর থেকে বেরোই, ঠিক আছে। এবার আমি কানের মধ্যে চাপা দিয়ে, বালিশ চাপা দিয়ে আমি শুয়েছিলাম যাতে আমার কান অবধি শব্দ না আসে। ভোরবেলা সময় তখন 5:30-6টা বাজে। আমার গুরুজি আসে, এসে দরজা নক করে এবং আমাকে সে যে নামটা দিয়েছে সে নামটা আমি বলতে পারবো না তোমাদের, সে নামটা ধরে আমাকে ডাকে। আমি তখনও আমি বুঝতে পারছিলাম যে কেউ হয়তো আমাকে ডাকছে, কারণ আমার গুরুজি বলেছিল যে সে সূর্য উদয় হওয়ার পরেই আসবে, ঠিক আছে। তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। আমি প্রথমে ভাবছিলাম, আমি তো ঘরের ভেতর তো আমার অন্ধকার, এবার আমি তো বুঝতে পারছিলাম না যে ভেতরে এখনও বাইরে সূর্য উঠেছে কি ওঠেনি, ঠিক আছে। তো আমি তখন একবার জানলার পর্দাটা সরাই এবং দেখি যে সূর্য উঠে গেছে। তারপর যখন গুরুজি আবার আমার নাম ধরে ডাকি, যে নামটা সে আমায় দিয়েছেন, তো তখন আমি বুঝতে পারি যে না, এটা আমার নিজের গুরুজি। তখন আমি দরজা খুলি, খোলার পরে আমি দেখি যে আমার গুরুজি এসছে, আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে এবং তার গায়ে লাল লাল ছোপ হয়ে গেছে, মানে বেতের বাড়ি যাকে মারলে যেরকম সারা গায়ে দাগ হবে, চাবুকের বাড়ি, সেরকম দাগ হয়ে গেছে। আমি তাকে বলি যে আপনার এই অবস্থা কী করে হলো? সে আমাকে বলে যে 1 গ্লাস জল খাওয়া আগে। আমি তাকে 1 গ্লাস জল দিই। জল খাওয়ার পরে সে আমাকে বলে যে ওপরে চল, যেখানে তোর সেই মা কালী বিরাজ করছে, সেইগুলোকে সব কিছু নিয়ে গোটা ওগুলো কিন্তু বাড়ি থেকে বের করতে হবে তাড়াতাড়ি। আমি বললাম যে সে নয় হবে, কিন্তু আপনি বলুন যে আপনার গায়ে এগুলো কী করে হলো? তখন সে আমায় বলে যে এখন কথা বাড়াস না, এখন যেটা বলছি সেটা কর, সময় নেই হাতে, ঠিক আছে। তো আমি ওপরে গেলাম, তার সঙ্গে সব কিছু গোছালাম, গুছিয়ে বাইরে এলাম। সে বলে যে গঙ্গায় ভাসাস না, মাটিতে পুঁতে দিলাম তার কথা মতো। তারপরে সেখানে একটা ধূপধুনো জ্বালিয়ে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে কী করে হয়েছে আপনার, এগুলো একটু বলুন আমায়। তখন সে বলে সারা রাত সে নাকি লড়াই করেছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার গুরুজি। তখন সে বলে কী করে হয়েছে একটু বলুন, কাদের মধ্যে আপনার সাথে কার লড়াই হলো? তখন সে বলে ওই যে তান্ত্রিকের সাহায্য তোর ভাই নিচ্ছিল, সেই তান্ত্রিক চেয়েছিল যে আজকে তোকে, মানে গতকাল রাতের বেলায় তোকে শেষ করে দিতে, সেই জন্যই তুই অনেক রকমের শব্দ, অনেকের গলার শব্দ শুনতে পারছিলি। তোকে আমি ওই জন্যই বলেছিলাম, আমি জানতাম যে তোকে মারার চেষ্টা করা হবে এবং তুই ঘর থেকে বেরোলেই তোর মৃত্যু নিশ্চিত। সেই জন্য তোকে আমি আগের থেকে সাবধান করে দিয়েছিলাম যে তুই যাতে না বেরোস। এবং সে বারবার কাউকে না কাউকে পাঠাচ্ছিল যাতে তুই বেরোস ঘর থেকে, ঠিক আছে। এবং সে এতটাই তার ইগোতে লেগেছিল, কারণ প্রথম 2বার অ্যাটেম্পটে যখন তুই তার বসে আসিসনি, তারপর সে তার জিনিসটা তার ইগোতে লেগে গেছিলো এবং সে চেয়েছিল যে কোনো না কোনোভাবে তোকে মারবেই আজকে রাতে, গতকাল রাতে আর কি। তো আমি সেটা জেনে গেছিলাম। তো আমি তার সাথে লড়াই নেমেছিলাম এবং তারই পরিণাম আমার শরীর দেখতে পাচ্ছিস। তখন আমি জিজ্ঞেস করলাম সেই তান্ত্রিকের কী হলো, বললাম, তখনই আমার গুরুজি বলছে সে মারা গেছে। তারপরে বললাম যে আপনি সব কিছু তখন না, মানে আমার গুরুজি তখন নিজেই বলল যে আমি তোর ভাইকে ডেকেছিলাম। মানে হ্যাঁ, নর্মালভাবে না, আমি তোর ভাইকে বশীভূত করে ডেকেছিলাম এবং ডাকার পরে তোর ভাই আমাকে সব কিছু বলে দিয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি, মানে ওই মদ খাওয়া থেকে শুরু করে লাস্ট অবধি একবারে সব কিছু বলেছে। বলার পরে আমি আমার নিজের কাজ শুরু করেছি এবং তোর যে ভাই ও কিন্তু চলে গেছে। ও আর নিজের মধ্যে নেই, ও আর নিজের মধ্যে থাকবেও না, ঠিক আছে। আমি যেটা তোকে বলেছিলাম তোর ভাইয়ের যা হবে সেটা তোর ভাইয়ের হয়ে গেছে আর কি। এবং তোর মানে ভাইয়ের যে ছোটো ছেলে সেও দেখিস 2-3 মাস পরে মারা যাবে। এই যে আমি তোমাদের, তারপর সেই তান্ত্রিক আমাদেরকে বলে যে আমি যে মানে যাদের বাড়িতে আমরা ছিলাম আর কি, আমরা 3 বন্ধু ছিলাম, সেই তান্ত্রিক আমাদেরকে বলে যে আমি তোমাদেরকে যে ঘটনাগুলো পুরো বললাম, আমার ভাই যা যা করেছে
সমস্ত কিছু কিন্তু আমার গুরুজি আমাকে বলেছে, কারণ আমি কিন্তু জানতাম না আমার ভাই এসব করছে ভেতরে ভেতরে। কিন্তু আমার গুরুজি কিন্তু সেদিনকে আমার সামনে এসে সব কিছু বলে যে আমার ভাই আমার সাথে কী কী করেছে আমার পেছনে, ঠিক আছে। তো তারপরে তো যেগুলো আমার গুরুজি আমায় বলেছিল যে আমার ভাই পাগল হয়ে যায়, 2-3 মাস পর আমার ভাইয়ের ছোটো ছেলেও মারা যায়, এবং আমার যে ভাইয়ের বউ ছিল সেও কিন্তু বাড়ি ছেড়ে চলে যায়, এবং তার কোনো খোঁজ আর নেই। তারপর শুভায়ন বলে, তাহলে আপনার ভাই যদি এতই খারাপ, এত বাজে কিছু করেছে আপনার সঙ্গে, আপনাকে শেষ করার জন্য এত কিছু চেষ্টা করেছে, তারপরেও কী করে আপনি কেন আপনি আপনার ভাইকে এরকম খাবার দেন? তখন সেই তান্ত্রিক বলে যে দেখো, যতই যে যাই করুক না কেন, আমার নিজের মায়ের পেটের ছেলে তো ফেলতে পারি না, সের জন্য সে আসে, এবং সে কিন্তু জানেও না যে আমি তার দাদা। সে এটা ভেবেই আসে যে সে প্রত্যেকদিন রাতেরবেলা এখানে আসলে সে খাবার পাবে, সেজন্যই সে আসে। আমি তার কাছে এখন একটা প্রভুর মতো হয়ে গেছি। হ্যাঁ, যখন প্রত্যেকটা কুকুর তার প্রভুর কাছে গিয়ে খাবার চায়, সেরকমই আমি তার কাছে হয়ে গেছি। সে রাত্রেবেলা আসে, খাবার নিয়ে চলে যায়। সারাদিন কোথায় থাকে, কোথায় ঘোরে না ঘোরে কিচ্ছু জানি না, রাত হলেই ঠিক চলে আসে। তো এইসব ঘটনা হওয়ার পরেই আমি ঠিক করে নিই যে আমি একেবারেই সবার সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দেবো। আমি চলে আসি এখানে, এবং আমার যে শক্তি এবং আমার যে গুরুজি রয়েছে তার কাছে আরও ভালোভাবে আমি দীক্ষা নিই, এবং আমার যে তন্ত্রবিদ্যাটা সেটা আমি নিজে আরও মজবুত করি আর কি। সেজন্য আমি এখানে এখন থাকি। আমার গুরুজি এখন আর বেঁচে নেই, আমি এখন এখানে নিজে তন্ত্রবিদ্যা করি আর কি। তো তারপরে সেই তান্ত্রিকটা যে ছিল সে থামে, তারপর বলে যে ঠিক আছে, রাত হলো, এবার তোমরা ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, খাবার দাবার কিছু তারপর খেয়ে নাও, এইসব বলে। তো তারপর আমরা এই ঘটনা শুনে আমরা একবারে চমকে গেছিলাম যে এরকমও জিনিসপত্র হয়, এরকম ঘটনা ঘটতে পারে। মানে নিজেদের কানকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না এসব ঘটনা শোনার পরে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ঘটনায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।